আসসালামু আলাইকুম। অনার্স প্রথম বর্ষ পদার্থবিজ্ঞান বিভাগ, রসায়ন বিভাগ, গণিত বিভাগের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হচ্ছে গসের উপপাদ্য, বিবৃতি ও প্রমাণ। আমরা গসের উপপাদ্য, বিবৃতি এবং প্রমাণটা দেখব। গসের উপপাদ্যটা এমন যে যদি ভি আয়তনের আবদ্ধ তল এস হয়, অর্থাৎ আমরা যদি একটা তল নিই যার আয়তন ভি, সেই তলটা যদি এস হয় তাহলে, এবং এ একটা যদি ভেক্টর ফাংশন হয়, এই ভেক্টর ফাংশনটা তিনটা ক্রাইটেরিয়া থাকবে। একটা হচ্ছে এই ভেক্টর ফাংশনটা অবিচ্ছিন্ন হতে হবে, দুই নাম্বার হচ্ছে অন্তরীকরণ যোগ্য হতে হবে, তিন নাম্বার হচ্ছে অবস্থান ভেক্টর ফাংশন হবে। এই তিনটা ক্রাইটেরিয়া যদি ফুলফিল করে তাহলে ওই এটা গসের উপপাদ্যের জন্য কার্যকর হবে। তাহলে প্রথম যে কথাটা বলেছে কি অবিচ্ছিন্ন হবে, অবিচ্ছিন্নটা আসলে কি কাটাছেঁড়া থাকবে না, একেবারে এমন একটা ফাংশন নেব যে ফাংশনটার গ্রাফ যদি আমরা নিই তাহলে কলম না উঠিয়ে আমরা গ্রাফটা অঙ্কন করতে পারবো, অবিচ্ছিন্নতা। দুই নাম্বার হচ্ছে অন্তরীকরণ যোগ্য, আমরা এই ফাংশনটাকে অর্থাৎ এই যে ফাংশনটা আমরা নিলাম এইটাকে অন্তরীকরণ করলে অসংজ্ঞায়িত মান আসবে না। তিন নম্বর কথা অবস্থান ভেক্টর ফাংশন হবে, অর্থাৎ আমরা যে এটা নিয়েছি এর অবস্থান থাকতে হবে। কেমন দেখো, এ ভেক্টরে লেখা যায় a1i প্লাস a2j প্লাস a3k। এখানে a1i টা কি প্রকাশ করে x অক্ষ বরাবর, a2 কোন অবস্থা প্রকাশ করে y অক্ষ বরাবর, a3 কোন অবস্থা প্রকাশ করে z অক্ষ বরাবর, অর্থাৎ এর একটা অবস্থান আছে। এখন প্রমাণটা হবে এরকম যে গসের উপপাদ্য হচ্ছে ট্রিপল ইন্টিগ্রেশন ভি ন্যাবলা এ ডিভি। ট্রিপল ইন্টিগ্রেশনটা আসলে কি বোঝাচ্ছে, যদি ইন্টিগ্রেশন একটা থাকে তাহলে বোঝায় রেখা সমাকলন, সেটা কি বোঝায় রেখা সমাকলন। যদি ইন্টিগ্রেশন দুইটা থাকে তাহলে বোঝায় তল সমাকলন, তাহলে বোঝায় তল সমাকলন অর্থাৎ সারফেস ইন্টিগ্রেশন। যদি ইন্টিগ্রেশন তিনটা থাকে তখন সেটা বোঝায় আয়তন সমাকলন, সেটা বোঝায় আয়তন সমাকলন। তাহলে আমাদের এখানে আছে আয়তন সমাকলন ন্যাবলা এ ডিভি। এইটারে সমাধান করলে গসের উপপাদ্য মতে হবে এস অর্থাৎ তল ইন্টিগ্রেশন এ এন ডিএস, অর্থাৎ আয়তনটাকে পরিবর্তন করে কনভার্ট করে তলে পরিবর্তন করার পদ্ধতি হচ্ছে গসের উপপাদ্য। এখন প্রমাণটা কেমন হবে, প্রমাণটা হবে এরকম যে ধরি ভি, আমরা ভি আয়তনের যে তলটা আমরা নিয়েছি যাকে সর্বাধিক দুইটা বিন্দুতে ছেদ করতে পারবো, অর্থাৎ আবদ্ধ তল এস যাকে স্থানাঙ্ক অক্ষের সমান্তরাল সরলরেখা সর্বাধিক দুটা বিন্দুতে ছেদ করে। কথাটা আসলে কি, কথাটা বোঝাচ্ছে এরকম যে আমরা এক্স অক্ষ ওয়াই অক্ষ যে কোনো অক্ষের উপর একটা তল যদি নিই, এই তলটাকে যে কোনো অক্ষ বরাবর যদি আমরা সরলরেখা টানি তাহলে সর্বোচ্চ এই রকম দুইটা বিন্দুতে ছেদ করতে পারবে। আমরা যদি একইভাবে ওয়াই অক্ষ বরাবর যদি একটা রেখা টানি তাহলেও সর্বোচ্চ দুইটা বিন্দুতে ছেদ করতে পারবে, দুইটার বেশি ছেদ করতে পারবে না। এখন যদি এমন হইতো এইটাকে যদি আমরা একটা রেখা টানতাম, এইখানে একটা বিন্দুতে ছেদ করছে, এখানে একটা বিন্দুতে, এখানে একটা বিন্দুতে, এখানে একটা বিন্দুতে ছেদ করছে, অর্থাৎ একাধিক বিন্দুতে, দুইয়ের অধিক বিন্দুতে ছেদ করছে, অর্থাৎ এই সিস্টেমের জন্য গসের সূত্র কার্যকর না। দেখো পরবর্তীতে কি লিখছে, পরবর্তী কথা হচ্ছে ধরি এস এর দুটি অংশ, একটা হচ্ছে নিম্নতল অপরটি ঊর্ধ্বতল। কথাটা আসলে কি, আমরা যে তলটা নিলাম এই তলটাকে আমরা একটা ফুটবল বিবেচনা করতে পারি, আমরা একটা ফুটবল বিবেচনা করতে পারি। এখন ফুটবলের মাঝ বরাবর যদি আমরা কেটে দিই তাহলে এর নিম্নে একটা তল থাকবে, উপরে একটা তল থাকবে, উপরের তলটাকে আমরা ঊর্ধ্বতল বিবেচনা করতে পারি। এখানে আমরা কি বলছি, এই যে ফুটবলটা আমরা নিলাম অর্থাৎ এই যে তলটা আমরা নিলাম এই তলটাকে মাঝ বরাবর কেটে দিয়েছি, এর একটা নিচের দিকে একটা তল হয়েছে, উপরের দিকে একটা তল হয়েছে। নিচের তলটাকে আমরা লিখছি S1, উপরের তলটাকে আমরা লিখছি S2, এই মোট তলটাকে আমরা লিখছি S।
এখন সেই কথাটা আমরা এখানে লিখে রেখেছি যে এস এর দুটি অংশ, একটি নিম্নতল অপরটি ঊর্ধ্বতল। তল দুটিকে যথাক্রমে S1 S2 দ্বারা সংজ্ঞায়িত করি, যেখানে S1 হবে z ইকুয়াল f1 xy, অর্থাৎ z x এবং y এর উপর নির্ভরশীল, এবং S2 হবে z ইকুয়াল f2 xy, অর্থাৎ z xy এর উপর নির্ভরশীল। আমরা যদি এখানে z না নিয়ে আমরা যদি x এবং y এটাও নিতে পারতাম তাহলে কেমন হতো? যদি আমরা S1 নিই এবং এখানে আমরা x z না নিয়ে x নিই, তখন আমাদের ফাংশনটা হইতে এরকম f1, তাহলে আজকে x নিলে তাহলে y এবং z। আমরা S2 এর জন্য তখন লিখতে পারতাম x ইকুয়াল f2 y z। আমরা যদি x না নিয়ে y নিতাম তখন কেমন লিখতে পারতাম? তখন আমরা লিখতে পারতাম S1 যদি y, তাহলে f1 হইতো zx, এবং S2 এর জন্য অর্থাৎ ঊর্ধ্বতলের জন্য আমরা লিখতে পারতাম f2 এর মান হইতো zx। আমরা প্রমাণের সুবিধার্থে z এর মানটা নিয়েছি, z এর ফাংশনটা নিয়েছি। এখন আবার ধরি আমাদের যেহেতু উপরের গুলা লাগছে না, আমরা মুছে দিই। আবার ধরি S এর লম্ব অভিক্ষেপ xy সমতলে r। S এর লম্ব অভিক্ষেপ xy সমতলে r, অর্থাৎ কথাটা কি বোঝাচ্ছে? আমরা একটু চিত্রের দিকে লক্ষ্য করি যে এইখানে আমাদের যে তলটা আছে, এই পুরো তলটা হচ্ছে আমাদের S। এখন এইটা লম্ব অভিক্ষেপ বলতে আমরা সহজে যদি চিন্তা করি, সহজে যদি কল্পনা করি, তাহলে এইখান থেকে যদি একটা লাইট আমরা ফেলাই, তাহলে লাইটের ঠিক কোন তলে এসে আমরা আলোটা দেখতে পাবো? এই যে তলটা, এই তলটা আমরা আর ধরে নিয়েছি, এই আর তলে আমরা লাইটটা দেখতে পাবো। অর্থাৎ এই এস এর অভিক্ষেপটা হবে এটা এক্স এবং ওয়াই তল, এই সমতলের আর অঞ্চলে, অর্থাৎ সেই অঞ্চলটা হচ্ছে আর। এই আরটা মূলত এখানে লম্ব অভিক্ষেপ তৈরি করেছে। তাহলে আমরা এখন একটু লিখি যে আমরা গসের উপপাদ্যে যে জিনিসটা লিখছিলাম, ট্রিপল ইন্টিগ্রেশন ভি ন্যাবলা এ ডিভি। এখানে এখানে ন্যাবলার মানটা আমরা জানি। ন্যাবলার মানটা কি? কার্লি বাই কার্লি এক্স আই প্লাস কার্লি বাই কার্লি ওয়াই জে প্লাস কার্লি বাই কার্লি জেড কে, এবং এ ভেক্টরের মান আমরা জানি, যেহেতু এর একটা অবস্থান থাকবে a1 i প্লাস a2 j প্লাস a3 k। তাহলে আমরা এইখানে কি করতে পারি? ন্যাবলা এবং এর মানটা এখানে বসাই দিতে পারি। তাহলে আমাদের আছে ট্রিপল ইন্টিগ্রেশন ভি লিখে দিলাম। ন্যাবলার মানটা কি? কার্লি বাই কার্লি এক্স আই প্লাস কার্লি বাই কার্লি ওয়াই জে প্লাস কার্লি বাই কার্লি জেড কে। এইটার সাথে আমরা গুণ করব কি? ডট গুণন করব এ ভেক্টরে। তাহলে এ ভেক্টরের মান আমাদের এইটা a1 i প্লাস a2 j প্লাস a3 k, এবং আমাদের শেষে আর একটা পার্ট আছে, সেটা হচ্ছে ডিভি। ডিভিটাকে আমরা এইভাবে রেখে দিলাম কোনো পরিবর্তন না করে। আমরা একটু উপরের পার্টটা মুছে দিই। এখন আমরা ডট গুণনের সিস্টেম আমরা জানি, i এর পার্টের সাথে গুণ হবে i এর পার্টের, j এর পার্টের সাথে গুণ হবে j এর পার্টের, এবং k এর পার্টের সাথে গুণ হবে k এর পার্টের। আমরা একটু গুণটা করি। গুণটা হবে এরকম, ট্রিপল ইন্টিগ্রেশন
ভি, আই এর পার্টের সাথে আই এর পার্টের গুণ করলে হবে কার্লি বাই কার্লি এক্স A1, এবং এই আই একক ভেক্টর এবং এই আই একক ভেক্টরের ডট গুণন হয় অন। আই এবং আই একক ভেক্টরের ডট গুণন হবে 1, এই প্লাস পরেরটা যদি এই পার্টের সাথে এই পার্টের গুণ করি তাহলে হবে কার্লি বাই কার্লি ওয়াই A2, তাহলে এই জে এবং এই জে এর ডট গুণন হবে 1 প্লাস এই পার্টের সাথে এই পার্টের গুণ আমরা লিখতে পারি কার্লি বাই কার্লি জেড A3, এবং কে একক ভেক্টরের ডট গুণন হবে 1। আমাদের ডট গুণন শেষে আমাদের ডিভি আছে, ডিভিটা রেখে দিলাম। এইটা হচ্ছে আমাদের ডট গুণন হয়ে গেল। আমরা যদি এখন একটুখানি এই যে এই পার্ট এবং এই ডিভি এই তিনটা পার্টের সাথে গুণ আকারে আছে, আমরা একটু গুণ করে দিই। গুণ করে দিলে কেমন হবে? ট্রিপল ইন্টিগ্রেশন ভি কার্লি A1 বাই কার্লি এক্স, এই ডিভিটাও এর সাথে যুক্ত হবে, প্লাস কার্লি ট্রিপল ইন্টিগ্রেশন ভি, যেহেতু প্রত্যেকেই পাবে, কার্লি A2 বাই কার্লি ওয়াই ডিভি, প্লাস এটার জন্য একই ভাবে আমরা লিখব ভি কার্লি A3 বাই কার্লি জেড ডিভি। এইটা হচ্ছে আমাদের 1 নাম্বার সমীকরণ। আমরা এই 1 নাম্বার সমীকরণের যে কোনো একটা পার্টের মান আমরা বের করব। বের করে অনুরূপভাবে বাকি দুইটা পার্ট লিখে আমরা 1 নাম্বারের সাথে যোগ করে দিলে আমাদের সমাধান হয়ে যাবে। তো দেখো, আমরা এই সমাধানটা যদি করতে চাই তাহলে কি করতে পারি? আমরা একটু এই পার্টগুলো মুছে দিই। আমরা এই 3 নাম্বার পার্টটুকু নিয়ে সমাধানটা করছি। তাহলে 3 নাম্বার পার্টে আমাদের কি আছে? ট্রিপল ইন্টিগ্রেশন ভি কার্ল A3 বাই কার্ল জেড ডিভি। এইটাকে আমরা কিভাবে লিখি দেখো। তাহলে 1 নাম্বার সমীকরণটা আমার খাতায় লেখা আছে, এজন্য আমি এটা মুছে দিচ্ছি। তোমরা অবশ্যই লিখে রাখো। আমরা ট্রিপল ইন্টিগ্রেশন ভি ডেল জেড ডিভি কে আমরা লিখছি ডিএক্স ডিওয়াই ডিজেড। কেমনে লিখলাম খুব সহজে। দেখো, আমরা যদি একটা আয়তক্ষেত্র নিই যার এই দৈর্ঘ্য হচ্ছে x, প্রস্থ হচ্ছে y, দৈর্ঘ্য বরাবর যদি আমরা সমাকলন করি তাহলে আমাদের হবে dx, প্রস্থ বরাবর যদি সমাকলন করি তাহলে আমাদের হবে dy, dx এবং dy কে যদি একসাথে আমরা গুণ করি তাহলে এটা হয় আমাদের ক্ষেত্রফল। তাহলে আমরা যদি ডাবল ইন্টিগ্রেশন dx dy করি তাহলে এটা হয়ে যায় ক্ষেত্রফল। এইটার সাথে যদি আমরা একটা উচ্চতা গুণ করে দিতে পারি তখন আমাদের হবে, আমাদের উচ্চতা যদি dz হয়, এইটার সাথে dz গুণ করে দিলে এটা হয়ে যাবে আমাদের আয়তন। তখন আমরা এইটার পরিবর্তে আমরা লিখতে পারবো dv, এবং আমরা ইন্টিগ্রেশন dx dy এইটার পরিবর্তে লিখতে পারবো তল অর্থাৎ সারফেস, অথবা যে অঞ্চলটা হবে সেই অঞ্চলটা। এইভাবেই আমরা এখানে ডিভির পরিবর্তে dx dy dz নিলাম। এখন দেখো তো, এই যে এখানে dz আছে, এইখানেও dz আছে, এই দুইটাকে একটু কাছাকাছি নিয়ে আসেন। কেমন হয়? v কার্লি A3 বাই কার্লি z, dz কে আমরা সামনে নিয়ে আসলাম, বাকি দুইটা আমরা একইভাবে রেখে দিলাম। এখন পরবর্তী লাইনে আমরা একটু কি লিখি একটু খেয়াল করো। কার্লি A3 বাই কার্লি z
ডিজেড, বাইরে আছে ডিএক্স ডিওয়াই। কি করলাম এখানে, এই ইন্টিগ্রেশন তিনটাকে, এই দুইটা আর একটা, তিনটা লিখলাম। এখন আমরা আগেই বলেছি এইটা হচ্ছে এক্স ওয়াই সমতলে লম্ব অভিক্ষেপ। তো লম্ব অভিক্ষেপ যেটা, এই ডিএক্স ডিওয়াই এর জন্য, এই ডিএক্স ডিওয়াই এর জন্য আমাদের যে তলটা হবে সেটা কোনটা, লম্ব অভিক্ষেপ তল আমরা আর ধরে নিয়েছি, আর তলটা হবে। আমরা আরো সহজে একটা জিনিস লিখতে পারি, সেটা হচ্ছে যদি ডিএক্স ডিওয়াই হয় তাহলে আমরা যোগজীকরণ বা ইন্টিগ্রাল করব আর এর উপরে। আমরা ডিএস 1 যদি হয় তাহলে আমরা ইন্টিগ্রেশন করব এস 1 এর উপরে। আমরা ডিএস 2 যদি হয় ইন্টিগ্রেশন করব এস 2 এর উপরে। ডিএস হলে আমরা ইন্টিগ্রেশন করব কার উপরে, এস এর উপরে। এই কথাটা আমরা একটু মনে রাখতে পারি। তাহলে এইখানে আছে জেড, আমরা একটু আগে লিখছিলাম S1 নিম্নতল, এইটা হচ্ছে z ইকুয়াল f1 xy, S2 ঊর্ধ্বতল, যেটা আমরা লিখছিলাম z ইকুয়াল f2 xy। এখানে S2 হচ্ছে ঊর্ধ্বতল, S1 হচ্ছে নিম্নতল। তাহলে z এর লোয়ার লিমিট এবং আপার লিমিট আমরা এখান থেকে নেব। তাহলে z এর লোয়ার লিমিটটা কোনটা হবে, z এর লোয়ার লিমিট হবে এই f1 এবং z এর আপার লিমিট হবে এই f2। তাহলে এখানে আমরা একটু আপার লিমিট এবং লোয়ার লিমিটটা বসাই দিই। তাহলে লোয়ার লিমিট কোনটা, f1 x y, আপার লিমিট কোনটা f2 তার উপর নির্ভরশীল, x y এর উপরে নির্ভরশীল। এখন আমরা একটা কথা জানি, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন এবং ডিফারেন্সিয়েশন। ইন্টিগ্রেশন এবং ডিফারেন্সিয়েশন একে অপরের বিপরীত। একে অপরের বিপরীত হয়, একজন আরেকজনকে নাকচ বা নিষ্ক্রিয় করতে পারে। তাহলে আমাদের এখানে হবে ডাবল ইন্টিগ্রেশন, আর এটা যেহেতু নাকচ করে তখন আমাদের এখানে থাকবে a3। আমরা আগেই বলেছি a x y z এর উপর নির্ভরশীল, a x y z এর উপর নির্ভরশীল। তাহলে a1 a2 a3 ও x y z এর উপর নির্ভরশীল। তাহলে আমরা এই সমাধানে আমরা লিখতে পারি আপার লিমিট কোনটা f2 xy, লোয়ার লিমিট কোনটা f1 xy। এখানে dx dy আছে, সেটা আমরা এখানে লিখে দিলাম। তো দেখো এটাকে এখন আমরা কিভাবে সমাধান করব। আমরা ইন্টিগ্রেশনের সিস্টেম জানি, আমরা ইন্টিগ্রেশনের সিস্টেম জানি। কি জানি, যে এটা দেখো একবার আমরা এই যেহেতু আমরা জেড এর সাপেক্ষে যোগজীকরণটা করেছি, এই জেড এর স্থানে একবার আমরা f2 বসাবো, অর্থাৎ আপার লিমিট, এবং আপার লিমিটের পর আপার লিমিট বসানোর পর মাইনাস দেব লোয়ার লিমিট, অর্থাৎ জেড এর স্থানে একবার f1 আর একবার f2। আপার লিমিটের জায়গায় আমরা দেব f2 আর লোয়ার লিমিটের জায়গায় দেব আমরা f1। তাহলে আমরা পরের লাইনটা কেমন লিখবো, আমরা এই লাইনের পরের লাইন লিখতেছি, এটা ডাবল ইন্টিগ্রেশন আর a3 xy, জেড এর পরিবর্তে আমাদের লিখবো আপার লিমিট কোনটা f2। আমরা f2 এর সাথে xy আছে, আমরা এখানে xy দিতে পারতাম, কিন্তু এটা আবার সেকেন্ড ব্র্যাকেট দিতে হইতো, এর কারণে আমরা xy এটা আমরা দিচ্ছি না, দিলেও কোনো সমস্যা নেই। মাইনাস সূত্রের মাইনাস, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। তাহলে লোয়ার লিমিট কি হবে a3 xy, জেড এর স্থানে আমরা কি দেব f1, জেড এর স্থানে আমরা কি দেব f1, এবং এটার সাথে আছে আমাদের dx dy। এখন একটু খেয়াল করো তো যে এই যে ইন্টিগ্রেশন, এই পুরো পার্ট এবং এই পার্টটুকু এই দুই পার্টের সাথে গুণ আকারে আছে কিনা, যেহেতু গুণ আকারে আছে আমরা গুণ করে দিই। তাহলে গুণ করলে কি হবে, ডাবল ইন্টিগ্রেশন আর a3 xy f2 সাথে আছে dx dy মাইনাস ডাবল ইন্টিগ্রেশন, এই যে ডাবল ইন্টিগ্রেশন আর a3 xy
F1 dx dy, এতটুকু শুধুমাত্র আমরা গুণ করে দিয়েছি দুজনের সাথে, আর কিছুই না। এই লাইনটা আমরা মুছে দিই। এইটা হচ্ছে আমাদের সমীকরণ নাম্বার 2। এই সমীকরণের dx এবং dy এর মানটা বের করে নিয়ে এসে এখানে বসাই দিলে আমাদের সমাধান হয়ে যাবে। দেখো এইখানে F2 টা কি? F2 হচ্ছে ঊর্ধ্বতল। এখানে F1 টা কি? F1 টা হচ্ছে নিম্নতলের জন্য বলা হয়েছিল। এই যে আমরা এখানে দেখো S1 F1, S1 টা কি? নিম্নতল। S2 টা কি ছিল আমাদের? ঊর্ধ্বতল। তাহলে ঊর্ধ্বতল এবং নিম্নতলের জন্য আমরা x dx এবং dy এর মান বের করব। কিভাবে বের করব দেখো। এখন আমরা এখানে কি লিখেছি? এখানে ঊর্ধ্বতল S2 এর নরমাল, নরমাল বলতে এই যে ঊর্ধ্বতল ds2 অর্থাৎ S2, এটার উপরে এই n2 টা 90 ডিগ্রি কোণ করেছে, অর্থাৎ লম্বভাবে আছে। এই n2 এই কোণের এই k এর সাথে, অর্থাৎ z অক্ষের একক ভেক্টর k এর সাথে গামা 2 কোণ, অর্থাৎ এটা একটা সূক্ষ্ম কোণ। সূক্ষ্ম কোণ কি? 90 ডিগ্রির ছোট কোণ। 90 ডিগ্রির ছোট কোণকে কি বলে? সূক্ষ্ম কোণ বলে। 90 ডিগ্রির ছোট কোণ এই গামা 2 পরিমাণ কোণ করেছেন। তাহলে যদি কোণ এই গামা 2 পরিমাণ কোণ উৎপন্ন করে, তাহলে ds2 এর লম্ব অভিক্ষেপ, লম্ব অভিক্ষেপ বলতে আমরা কি জানি? আমরা যদি একটা তল বিবেচনা করি, এইখান থেকে যদি আমাদের এটা হয় b, এটা হয় a, তাহলে এইটা ঠিক লম্ব হবে এটা o। তাহলে a এর লম্ব অভিক্ষেপ কত হবে? a এর লম্ব অভিক্ষেপ হবে OB ইকুয়াল a cos θ, a cos θ। তাহলে আমাদের ds2 এর লম্ব অভিক্ষেপ কত হবে? ds2 এর লম্ব অভিক্ষেপ কত হবে? দেখো এইখান থেকে লম্ব বরাবর যে অভিক্ষেপটা হচ্ছে সেটা হচ্ছে এই তল। এই তলটাকে আমরা লিখেছি dx dy। তাহলে লম্ব অভিক্ষেপ কেমন হবে? লম্ব অভিক্ষেপ হবে dx dy cos গামা 2 ds2, অর্থাৎ আমরা cos গামা 2 একটু আগে লিখেছি, এখানে cos টা একটু আগে লিখেছি আর এইটারে পরে লিখেছি, অর্থাৎ ds2 এর পরে লিখেছি, শুধুমাত্র এতটুকুই। তাহলে দেখো পরের লাইন আমরা কি লিখেছি? পরের লাইনে লিখেছি k একক ভেক্টর এর মান এবং n একক ভেক্টরের মান, শুধুমাত্র এই দুইটা আমরা এখানে যুক্ত করেছি। তাহলে আমার একটু বলো তো, যদি কোনো কিছুর সাথে আমরা 1 গুণ করি তাহলে কোনো ক্ষতি হয় কিনা? 1 গুণ করলে কোনো পরিবর্তন হয় কিনা? কোনো পরিবর্তন হয় না। আমাদের এখানে একক ভেক্টর k এর মান হচ্ছে 1 এবং একক ভেক্টর n এর মানও 1। এই কারণে আমরা এই দুইটা এখানে একটু নিয়ে এসেছি। কেন নিয়ে এসেছি? নিয়ে এসেছি এই কারণে যে আমরা জানি a এবং b ভেক্টরের ডট গুণন হয় ab cos θ, অর্থাৎ a এর মান এবং b এর মান ইনটু cos θ। দেখো তো এইটা যদি আমি k আমার হচ্ছে ভেক্টর n ভেক্টর, এই k এবং n ভেক্টরের মান বোঝাচ্ছে, তাহলে এইটাকে আমরা বলতে পারি kn cos গামা 2। তাহলে এর বদলে আমরা ডট গুণনের সূত্র অনুসারে লিখতে পারি kn, আর এটা হচ্ছে আমাদের dsp। এটা হচ্ছে আমাদের 3 নাম্বার সমীকরণ। এটা হচ্ছে আমাদের 3 নাম্বার সমীকরণ। আবার আমাদের নিম্নতলের জন্য এই মানটা বের করতে হবে। নিম্নতলের জন্য, অর্থাৎ এইটা ছিল আমাদের নিম্নতলের জন্য, এইটা এই dx dy এর মানটা আমাদের নির্ণয় করতে হবে। আমরা লিখেছি নিম্নতল S1 এর নরমাল n1, অর্থাৎ নরমাল বলতে আমরা বুঝি তলের উপর লম্ব, অর্থাৎ আমাদের যে নিম্নতলটা আছে ds1, এইটার উপরে যে লম্বটা করেছে সেকে n1, এবং এই n1 এই k এর সাথে, অর্থাৎ z অক্ষের সাথে, z অক্ষের একক ভেক্টর k এর সাথে স্থূলকোণ করেছে। স্থূলকোণ কি? 90 ডিগ্রি থেকে বড় এবং 180 ডিগ্রি থেকে ছোট। স্থূলকোণ কি? 90 ডিগ্রি থেকে বড়, 180 ডিগ্রি থেকে ছোট। স্থূলকোণের ক্ষেত্রে cos θ এর মান কেমন হয়? তোমরা যদি একটু ক্যালকুলেটরে বসাও তা দেখবা cos θ এর মান 90 ডিগ্রির উপরে, অর্থাৎ 91 ডিগ্রি থেকে শুরু করে cos θ 180 ডিগ্রি পর্যন্ত প্রত্যেকটা মান হবে মাইনাস, প্রত্যেকটা মান হবে মাইনাস, অর্থাৎ যার কারণে আমরা এর আগে একটা মাইনাস নিয়েছি। তারপরে এর আগে আমরা একটা মাইনাস নিয়েছি, কেন? এটা স্থূলকোণ তাই, এটা স্থূলকোণ তাই। আমরা একটু আগেই শিখলাম যে লম্ব অভিক্ষেপ কি জিনিস। তাহলে ds1 এর উপর লম্ব অভিক্ষেপটা কি হবে?
ডিএক্স ডিওয়াই কস থিটা কস গামা 1 ডিএস 1 কস গামা 1 ডিএস 1। আমরা একক ভেক্টর কে এর মান জানি 1 এবং এন এর মানও জানি 1। আমরা শুধুমাত্র দুইটা 1 গুণ করেছি। এখন আমরা এটাকে ডট গুণনের সূত্র অনুসারে কি লিখতে পারি? মাইনাস, তো থাকবেই কে ভেক্টর এন 1 ভেক্টর cos গামা 1, ওই cos তো আর থাকবে না, আমাদের থাকবে ds1। এইটা হচ্ছে আমাদের সমীকরণ নাম্বার 4। আমরা সমীকরণ নাম্বার 3 কি পেয়েছিলাম? সমীকরণ নাম্বার 3 আমরা পেয়েছিলাম, এগুলো আমরা মুছে দিই, এগুলোর প্রয়োজন নেই। সমীকরণ 3 পেয়েছিলাম dx dy ইকুয়াল k n ds2। এখানে nটা 2 হবে, সম্ভবত এখানে আমরা একটা মিস করে দিয়েছি। এটা ছিল আমার গামা 1, ওই cos তো আর থাকবে না, আমাদের থাকবে ds1। এইটা হচ্ছে আমাদের সমীকরণ নাম্বার 4। আমরা সমীকরণ নাম্বার 3 কি পেয়েছিলাম? সমীকরণ নাম্বার 3 আমরা পেয়েছিলাম, এগুলো আমরা মুছে দিই, এগুলোর প্রয়োজন নেই। সমীকরণ 3 পেয়েছিলাম dx dy ইকুয়াল k n ds2। এখানে nটা 2 হবে, সম্ভবত এখানে আমরা একটা মিস করে দিয়েছি। এটা ছিল আমাদের সমীকরণ নাম্বার 3। আমরা এই সমীকরণটা একটু এখানে লিখে রাখি, কারণ আমাদের এখানে জায়গা লাগবে। dx dy ইকুয়াল মাইনাস k n2 ds2। এটা হচ্ছে আমাদের সমীকরণ নাম্বার 4। আমরা সমীকরণ নাম্বার 3 এবং 4 এর মান 2 নম্বর সমীকরণে বসাবো, 2 নম্বর সমীকরণে বসাবো। তাহলে দেখো 2 নম্বর সমীকরণে যদি বসাই, তাহলে এখানে আছে, তুমি লিখবা এইভাবে যে 3 ও 4 নং সমীকরণের মান 2 নংয়ে বসিয়ে পাই। কি পাই? তাহলে ইন্টিগ্রেশন আর, আমরা এখানে আরটা লিখলাম না, আমরা একটু পরে দেখাবো জিনিসটা কেন লিখলাম না। তাহলে a3 x y f2। তাহলে এইটা f2 টা কোন তল? f2 টা ছিল আমাদের ঊর্ধ্বতল। ঊর্ধ্বতলের জন্য আমরা কোন মানটা পেয়েছিলাম? 3 নম্বর সমীকরণ পেয়েছিলাম। 3 নম্বর সমীকরণের এই মানটুকু আমরা এখানে বসাই দেব। কি সমীকরণ পেয়েছি? dx dy এর বদলে আমরা কি বসাবো? k ভেক্টর n2 ভেক্টর ds2 ds2। এই মাইনাসটা এই মাইনাস আমরা, এবং আমরা এইটাও প্রথমে আমরা বলেছিলাম যদি ds2 থাকে এখানে, তাহলে আমরা এখানে নেব কি, কার উপরে অন্তরীকরণ যোগজীকরণ করব? s2 এর উপরে যোগজীকরণ করব। আবার এইখানে আছে ডাবল ইন্টিগ্রেশন, এখানে আর আছে, আরটা লিখলাম না। a3 x y f1 এবং dx dy, এই যে f1 এটা কোন তল? নিম্নতল। নিম্নতলের জন্য আমরা মানটা পেয়েছি এইটা, নিম্নতলের জন্য আমরা মানটা পেয়েছি 4 নম্বর সমীকরণ। তাহলে এখানে আছে মাইনাস, এটাকে কি আছে? একটা মাইনাস। এই মাইনাসের জন্য এই মাইনাসটা কি হয়ে যাবে? প্লাস। আর এইখানে কি আছে? k n1 ds1 ds1। তাহলে এখানে আমাদের যে ds1 দিয়েছে, আমাদের এখানে কি হবে? s1 হবে। আমরা এখন একটু সহজ করার জন্য আমরা সহজে লিখতে পারি এটারে s2 এবং s1 রে একটা তল বিবেচনা করব, অর্থাৎ সেই তলটা হচ্ছে s তল। কারণ আমরা আগেই লিখেছি এই পুরো জিনিসটা হচ্ছে s, এবং এইটার দুই খণ্ড করে আমরা ds1 এবং ds2 বানিয়েছি। তাহলে আমরা s2 এবং s1 রে একসাথে s লিখতে পারি। a3 আমাদের এই x y z এর উপর নির্ভরশীল, এটা লেখার প্রয়োজন নেই। আমরা এখন যেগুলো কমন নিয়ে যাই আমরা একবারে কমন নিয়ে নেব। কি কমন নেব? এইখানেও k আছে, এইখানেও k আছে, আমরা একটা k রাখলাম। এখানে n2 আছে, এখানে n1 আছে, আমরা n1 প্লাস n2 এই দুইটার একত্রে যোগফল হবে n ভেক্টর। আমরা একবারে এদের যোগ n লিখে দিলাম। এইবার আমরা ds2 এবং ds1 এইটাকে আমরা লিখতে পারি ds1 প্লাস ds2 ইকুয়াল হবে ds। তাহলে আমরা ds1 এবং ds এর পরিবর্তে কি লিখব? ds। এইটা হচ্ছে আমাদের সমীকরণ নাম্বার 5।
এটা হচ্ছে আমাদের সমীকরণ নাম্বার 5। আমরা উপরের থেকেও এবার মুছে দিয়ে গেলার প্রয়োজন নেই। আমরা 5 নম্বর সমীকরণটা পেয়েছি, কার্ল A3 বাই কার্ল Z dx dy dz এর এইটুকু সমাধান করলে আমরা এই মানটা আসবে। অনুরূপভাবে আমরা 1 নম্বর সমীকরণে আমাদের আরো দুইটা পার্ট ছিল, ট্রিপল ইন্টিগ্রেশন v del কার্লি a1 বাই কার্লি x dx dy dz। এইটাকে তাহলে সমাধান করলে কি হবে? এইখানে যা যা পাইছি সেম জিনিস আমরা পাবো। তাহলে ডাবল ইন্টিগ্রেশন s, এইখানে a3, এখানে a3 ছিল, আমরা এখানে a3 পেয়েছি, এখানে a1 আছে, তাহলে আমরা এখানে a1 পাবো। আরো একটা জিনিস দেখো, এখানে আছে k, kটা কি? এখানে আছে k, a3 z অক্ষ বরাবর, অর্থাৎ z অক্ষের একক ভেক্টর হচ্ছে k। তাহলে a1 কোন অক্ষ বরাবর? x অক্ষ বরাবর, তাহলে x অক্ষের একক ভেক্টর কোনটা? i। তাহলে আমরা a1 এর সাথে একক ভেক্টর হিসেবে i পাবো, এবং বাকি যা আছে সব যেভাবে আছে সেভাবেই বসে যাবে। এইটা হচ্ছে আমাদের সমীকরণ নাম্বার 6। আমাদের আরো একটা পার্ট এখানে ছিল, ট্রিপল ইন্টিগ্রেশন v কার্লি a2 বাই কার্লি y dx dy dz। এইটাকে সমাধান করলে তাহলে কি হবে? একই ভাবে ডাবল ইন্টিগ্রেশন s a2, কেন a2? এখানে a2 আছে, এখানে a2 হবে। a2 টা আসলে কোন অক্ষ বরাবর? y অক্ষ বরাবর। y অক্ষের একক ভেক্টর কোনটা? j, আমরা এখানে পাবো j। শুধু এতটুকুই পরিবর্তন, তাছাড়া কোনো পরিবর্তন হবে না। আর বাকি যা আছে n ds আমরা লিখে দিলাম। এটা হচ্ছে আমাদের সমীকরণ নাম্বার 7। এটা হচ্ছে আমাদের সমীকরণ নাম্বার 7। আমরা 1 নাম্বার সমীকরণে এই 5, 6 এবং 7 নাম্বারের মানটা বসাই দিলে আমাদের সমীকরণের সমাধান হয়ে যাবে। আমাদের 1 নাম্বার সমীকরণ ছিল এরকম, ট্রিপল ইন্টিগ্রেশন v ন্যাবলা a dv সমান সমান ছিল ট্রিপল ইন্টিগ্রেশন v কার্লি a1 বাই কার্লি x dx dy dz প্লাস ট্রিপল ইন্টিগ্রেশন v কার্লি a2 বাই y dx dy dz প্লাস ট্রিপল ইন্টিগ্রেশন v কার্লি a3 বাই কার্লি z dx dy dz। এই তিনটা পার্টের মান আমরা 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার সমীকরণে পেয়েছি। এই তিনটা পার্টের মান আমরা এখানে বসাই দেব। তাহলে আমরা লিখতে পারি এই পার্টের মান আমরা কত পেয়েছি? এইটুকু পেয়েছি। তাহলে ডাবল ইন্টিগ্রেশন s a1 i n ds, a1 i cap n cap ds, এই প্লাস এই পার্টের মান আমরা পেয়েছি এতটুকু, ডাবল ইন্টিগ্রেশন s a2 j cap n cap ds প্লাস এই পার্টের মানটুকু আমরা পেয়েছি এই যে এতটুকু। কি পেয়েছি? ডাবল ইন্টিগ্রেশন s a3 k একক ভেক্টর n একক ভেক্টর ds। তাহলে এইখানে আমরা কি কি কমন নিতে পারি? দেখো তো কোন কোন জিনিসগুলো কমন আছে। এখানে কমন আছে এই পার্ট এবং এই পার্ট এবং এই এনটা, ডাবল ইন্টিগ্রেশন s এবং n ds এইটা সবার ভিতরেই আছে, এটা সবার ভিতরে আছে। আমরা এই পার্টটুকুরে কমন রাখবো। তাহলে আমরা লিখি ডাবল ইন্টিগ্রেশন s a1 i প্লাস এইখানে a2 j প্লাস a3 k, আর বাকি কি আছে? n এবং ds, n এবং ds। আমরা প্রায় আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সারে চলে এসেছি।
দেখো এ ভেক্টরের মান আমরা কি জানি, a1 i প্লাস a2 j প্লাস a3 k। এই জিনিসটা সেম কিনা, সেম জিনিস। তাহলে আমরা এইটার বদলে আমরা এটা বসাতে পারি, এইটার বদলে আমরা এটা বসাতে পারি। তাহলে আমরা এইটা একটু উপরে লিখি, কি লিখতে পারি, যে আমাদের ট্রিপল ইন্টিগ্রেশন ভি নেবলা এ ডিভি, এটা লিখতে পারি ডাবল ইন্টিগ্রেশন এস এ ভেক্টর এন ডিএস, এন ডিএস। ইহাই গাউস বা গসের ডাইভারজেন্স উপপাদ্য। ধন্যবাদ সবাইকে ক্লাসটা ধৈর্যের সাথে দেখার জন্য।